বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাণগত রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হচ্ছে যে অ্যাসিড ক্ষার টাইট্রেশনে নির্দেশক নির্বাচন। তো টাইট্রেশন কি আমরা এটা আগের ক্লাসে আলোচনা করেছিলাম, বোঝার সুবিধাতে আরেকবার বলি। সেটা হচ্ছে যে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকে টাইট্রেশন বলে। তো এই যে উপযুক্ত নির্দেশক, আমরা টাইট্রেশনের একটা নির্দেশক ব্যবহার করি এবং নির্দেশক কী করে? বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্ণয়ে সাহায্য করে। অর্থাৎ নির্দেশক আমাদের বলে দেয় যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে প্রশম হয়ে যায়, অর্থাৎ অ্যাসিড ক্ষার বিক্রিয়ার প্রশমন বিন্দু নির্ণয়ে নির্দেশক আমাদের সাহায্য করে। তো এই যে নির্দেশক, আমরা কোন টাইট্রেশনে কোন নির্দেশক ব্যবহার করব? অর্থাৎ যদি আমরা তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের টাইট্রেশন করি তাহলে কোন নির্দেশক ব্যবহার করব? অথবা তীব্র ক্ষার মৃদু অ্যাসিড, অথবা তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, অথবা মৃদু অ্যাসিড মৃদু ক্ষার, বিভিন্ন টাইট্রেশন। তো সেক্ষেত্রে আমরা কোন টাইট্রেশনে কোন নির্দেশক ব্যবহার করব এটা আমাদের বুঝতে হবে। তো এই যে নির্দেশক, এই নির্দেশক কীভাবে তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্ণয়ে সাহায্য করে, আমাদের প্রথমে আগে এই বিষয়টা বুঝতে হবে, তারপর আমরা টাইট্রেশনে কোন নির্দেশক ব্যবহার করবো সেটা দেখব। তো নির্দেশকগুলো সাধারণত অম্লীয় বা ক্ষারীয় হয়। নির্দেশকগুলো সাধারণত অম্লীয় বা ক্ষারীয় হয় এবং আমরা জানি যে অ্যাসিড অ্যাসিডের মধ্যে আয়নিত হয় না, আবার ক্ষার ক্ষারের মধ্যে আয়নিত হয় না। তো ধরলাম আমরা ফেনফথলিন একটা নির্দেশক। তো এই ফেনফথলিন যে নির্দেশক, এটা কিন্তু অম্লীয় নির্দেশক। অর্থাৎ এই অম্লীয় নির্দেশক অ্যাসিড দ্রবণে কোনো বর্ণ প্রদর্শন করবে না, কারণ অ্যাসিডীয় দ্রবণে সে বর্ণহীন। তাহলে ফেনফথলিন একটা অম্লীয় নির্দেশক এবং অ্যাসিড দ্রবণে সে বর্ণহীন। কিন্তু যখনই ফেনফথলিনকে ক্ষারে দেওয়া হয়, ক্ষারে সে আয়নিত হয় এবং তার বর্ণ পরিবর্তন করে। তাহলে কি নির্দেশক আয়নিত হওয়ার মাধ্যমে তার বর্ণ পরিবর্তন করে। আমরা ধরে নিলাম ফেনফথলিন ইন্ডিকেটর, ইন্ডিকেটর সে অম্লীয় বলে ইন্ডিকেটর এস, অর্থাৎ সে অম্লীয় নির্দেশক। তাহলে অ্যাসিডে সে কি বর্ণহীন, অ্যাসিডে বর্ণহীন। অ্যাসিড দ্রবণে এই ফেনফথলিন নির্দেশক, অ্যাসিড দ্রবণে ফেনফথলিন নির্দেশক বর্ণহীন। কিন্তু যখনই তাকে ক্ষারের মধ্যে দেওয়া হবে সে আয়নিত হয়ে যাবে। আয়নিত হলে কী তৈরি করবে? ইন্ডিকেটর মাইনাস প্লাস এইচ প্লাস, অর্থাৎ ক্ষার দ্রবণে সে আয়নিত হয়ে যায় এবং বর্ণ পরিবর্তন করে, এবং ক্ষার দ্রবণে সে লাল বর্ণ প্রদর্শন করে। ঠিক আছে? তাহলে ফেনফথলিন নির্দেশক অ্যাসিড দ্রবণে বর্ণহীন, কারণ অ্যাসিড দ্রবণে সে আয়নিত হয় না। অ্যাসিডের মধ্যে তো আয়নিত হয় না, কেন হয় না? সময়ন প্রভাবের কারণে। কারণ অ্যাসিড দ্রবণে আগে থেকে এইচ প্লাস থাকে, আর ইন্ডিকেটর ফেনফথলিন যেটা নির্দেশক এখানেও এইচ প্লাস আছে। এই কারণে সে অ্যাসিড দ্রবণে সে আগে থেকে এইচ প্লাস থাকার কারণে আয়নিত হবে না। কিন্তু যখন সে ক্ষারীয় দ্রবণে যাবে, ক্ষারীয় দ্রবণে সে আয়নিত হবে এবং কোন বর্ণ দেখাবে? লাল বর্ণ। ঠিক আছে? এটাই হচ্ছে আসলে নির্দেশকের বর্ণ পরিবর্তনের কৌশল। তো যাই হোক, নির্দেশক বর্ণ পরিবর্তন করে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্ণয়ে সাহায্য করবে। কিন্তু আমরা কোন টাইট্রেশনে কোন নির্দেশক ব্যবহার করব? আমরা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করি। তো দেখো, এখানে আমি একটা অ্যাসিড নিয়েছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর ঘনমাত্রা জানা আছে 0.1 মোলার। আবার ক্ষার নিয়েছি, এর ঘনমাত্রাও জানা আছে আমাদের 0.1 মোলার। তো এখন অ্যাসিডের দ্রবণে আমি ক্ষার যোগ করব। এবং এই যে অ্যাসিড দ্রবণে যে অ্যাসিড আয়নিত হয়েছে, তো এই দ্রবণে একটা নির্দিষ্ট পিএইচ অবশ্যই আছে। তো এই যে অ্যাসিড দ্রবণে যে পিএইচ, ধরলাম যে এই অ্যাসিড দ্রবণের পিএইচ হচ্ছে 1, অ্যাসিড দ্রবণের পিএইচ হচ্ছে 1, এবং এখানে আমি কোনো ক্ষার ঢালিনি, অর্থাৎ ক্ষারের আয়তন এখানে হচ্ছে 0। আমি এখনও ক্ষার ঢালিনি, ক্ষারের আয়তন 0। কনিক্যাল ফ্লাক্সে আমার কি আছে? 25 মিলিলিটার অ্যাসিড আছে এবং এখানে আমি কোনো ক্ষার ঢালিনি। তো এই দ্রবণের পিএইচ হচ্ছে 1, পিএইচ 1। এখন আমি যদি বুলেট থেকে ধীরে ধীরে ক্ষার অ্যাসিডের মধ্যে ঢালি তাহলে কি হবে আমরা একটু দেখার চেষ্টা করি। আমি ধরলাম যে এখানে 25 মিলিলিটার অ্যাসিড ছিল, আমি বুলেট থেকে একেবারে প্রায় 15 মিলিলিটার ক্ষার ঢেলে দিলাম। কোথায় ঢেলে দিলাম? এই 15 মিলিলিটার অ্যাসিডের মধ্যে 15 মিলিলিটার ক্ষার ঢেলে দিলাম। তো বেসিক্যালি বোঝা গেল যে 15 মিলিলিটার ক্ষার 15 মিলিলিটার অ্যাসিডকে প্রশমিত করে দেবে, 15 মিলিলিটার অ্যাসিডকে প্রশমিত করে দেবে। তাহলে 15 মিলিলিটার অ্যাসিডকে যদি প্রশমিত করবে কীভাবে? কারণ 1 মোল ক্ষার 1 মোল অ্যাসিডকে প্রশমিত করে, তাহলে এর 15 মিলিলিটারকে প্রশমিত করবে। তাহলে আমার দ্রবণে অতিরিক্ত তাত্ত্বিকভাবে আসলে 10 মিলিলিটার অ্যাসিড থেকেই যাবে। তো এক্ষেত্রে দ্রবণের পিএইচ কত হবে? আমি পিএইচ মিটারের সাহায্যে বা অন্য কোনো উপায়ে এখানে পিএইচ মাপবো।
পিএইচ মাপার পর দেখা গেল যে আমার পিএইচটা আসলো আসলে 2। এটা যে অ্যাকচুয়ালি 2 তা না, আমি বোঝানোর সুবিধাতে ধরে নিলাম 2। তো যাই হোক, আমি এখানে 15 মিলিলিটার খাদ ঢালছিলাম কোথায়, কনিক্যাল ফ্লাক্সের মধ্যে। আমি কি করলাম যে 15 মিলি তো ঢেলে ফেলছি, এখন আমি আরও অতিরিক্ত 5 ঢাললাম। আরও যদি অতিরিক্ত 5 ঢালি তাহলে আয়তন কত হবে, আমার অ্যাসিড ঢালা হয়ে যাচ্ছে মোট 20। তাহলে এখানে আমাদের দেখেছিলাম আমাদের কয় মিনিট অবশিষ্ট ছিল, এখানে 10 মিনিট অবশিষ্ট ছিল। তো আরও 5 ঢালার কারণে এখানে আরও 5 প্রশমিত হয়ে গেল, তাহলে এখানে অবশিষ্ট অ্যাসিড থাকলো তাত্ত্বিকভাবে 5। দ্রবণে পিএইচ মাপলাম, দ্রবণে পিএইচ মেপে আমি পেলাম হচ্ছে আসলে 3। কেমন? তো এখন আমার মনে হলো কি যে আমি আর একটু খার ঢেলে দেখি তো কী হয়। তো আমি 15 মিলিলিটার খার একবার ঢাললাম, আরও 5 মিনিট অতিরিক্ত ঢাললাম, এবার আরও আমি ঢাললাম প্রায় মনে করলো প্রায় 4.9 মিলিলিটার। তাহলে মোট আয়তনটা কবে হবে, 24.9। 24.9 মিলিলিটার মোট খার ঢালার পর এই দ্রবণের পিএইচ মাপে আমি দেখলাম যেখানে পিএইচের মান পাওয়া গেল হচ্ছে 4। তাহলে আমার পিএইচের মান ধীরে ধীরে বাড়তেছে। আমি অ্যাসিডের মধ্যে খার ঢালছি এবং পিএইচের মান আমার ধীরে ধীরে বাড়তেছে। দেখো, আমরা বুঝতেই পারছি যে 25 মিলিলিটার অ্যাসিডকে 25 মিলিলিটার খার প্রশমিত করবে, আমরা জানি আগে থেকেই। আমি ঢেলে ফেলছি 24.9 মিলিলিটার এবং দ্রবণে পিএইচ আসছে আমার কত, 4, অর্থাৎ প্রশমন বিন্দুর কাছাকাছি চলে আসছে। এখন যখনই আমি এখানে আর 0.1 মিলিলিটার খার ঢালবো, অর্থাৎ 25 মিলিলিটার খার ঢেলে ফেলবো, তখন দ্রবণটা নিরপেক্ষ হয়ে যাবে। কারণ 25 মিলিলিটার খারকে 25 মিলিলিটার অ্যাসিড প্রশমিত করবে। কেন? এরা এক অনুপাতে বিক্রিয়া করে আমরা জানি। কারণ অ্যাসিড এবং খার বিক্রিয়া করে কি তৈরি করবে, এই যে HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা বিক্রিয়া কী করতে করবে, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, অর্থাৎ এর এক আয়তনের সাথে বিক্রিয়া করে। তাহলে এর 25 আয়তনের সঙ্গে 25 আয়তন বিক্রিয়া করবে এবং বিক্রিয়া নিরপেক্ষ হয়ে যাবে। তো এখানে পিএইচ মান তাহলে কত হবে, নিরপেক্ষ দ্রবণে পিএইচ মান 7 হয়, আমরা জানি। কেমন? তাহলে সমাপ্তি বিন্দুর কাছাকাছি দেখো তো, অর্থাৎ 25 মিলিলিটার ঢালার ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ 24.9 মিলিলিটার খার ঢালার সময় দ্রবণের পিএইচ আকস্মিক পরিবর্তন ঘটলো কত, 4 থেকে 7 হয়ে গেল। কেমন? এখন যদি এখানে আর 1 ফোঁটা খার ঢালা হয় অ্যাসিড দ্রবণের মধ্যে, সেটা কত বললাম, 25.1 মিলিলিটার। এই খার তাহলে কি সমাপ্তি বিন্দু থেকে 1 ফোঁটা যদি এখানে খার ঢালি, তাহলে দ্রবণের পিএইচ কত হয়ে যাবে, 10। 10 যাবে এমন কথা না, আমি আলোচনার সুবিধাতে বলছি। তাহলে কি দেখো, 0.1 মিলিলিটার পার্থক্যের জন্য পিএইচের আকস্মিক পরিবর্তন ঘটলো কত, 4 থেকে 7, অর্থাৎ সমাপ্তি বিন্দুর কাছাকাছি পিএইচের আকস্মিক পরিবর্তন ঘটলো 4 থেকে 7। আবার সমাপ্তি বিন্দুর কাছাকাছি আরেকটা ড্রপ ঢালার কারণে পিএইচের আকস্মিক পরিবর্তন করলো কত, 10। এরপরে যদি আমি আরও মনে করো 30 মিলিলিটার খার ঢাললাম, তাহলে পিএইচের মান দেখা দেবে 11। যদি 40 মিলিলিটার ঢালি পিএইচের মান দেখা গেলো 12। 50 মিলিলিটার ঢাললে পিএইচের মান 13। 60 মিলিলিটার ঢাললে পিএইচের মান 14। তাহলে কি দেখলাম, আমরা যখন অ্যাসিডের মধ্যে খার ঢালবো ধীরে ধীরে পিএইচের মান ধীরে ধীরে বাড়তেছে। কিন্তু সমাপ্তি বিন্দুর কাছাকাছি, অর্থাৎ সমাপ্তি বিন্দু কত, 25 মিলিলিটার খার ঢালে কিন্তু বিক্রিয়া শেষ হবে। সমাপ্তি বিন্দুর কাছাকাছি পিএইচের আকস্মিক পরিবর্তন ঘটলো, সেটা কত, 4 থেকে 10। সমাপ্তি বিন্দুর কাছাকাছি পিএইচের আকস্মিক পরিবর্তন ঘটলো 4 থেকে 10। এরপর যদি আমি আরও খার ঢালি, তাহলে পিএইচের মান পরে আবার ধীরে ধীরে বাড়তেছে। তাহলে আরেকবার আসি, আমরা যদি অ্যাসিডের মধ্যে তীব্র অ্যাসিডের মধ্যে তীব্র খার ঢালি, তাহলে পিএইচের মান ধীরে ধীরে বাড়ে। কিন্তু সমাপ্তি বিন্দুর কাছাকাছি দেখো, সমাপ্তি বিন্দুর কাছাকাছি পিএইচের আকস্মিক পরিবর্তন ঘটে, সেটা কত, 4 থেকে 10। এরপর যদি অ্যাসিডের মধ্যে আরও খার ঢালা হয় ধীরে ধীরে, তাহলে পিএইচের মান ধীরে ধীরে বাড়বে। কিন্তু সমাপ্তি বিন্দুর মধ্যে কাছাকাছি পিএইচের আকস্মিক পরিবর্তন হলো, সেটা হচ্ছে 4 থেকে 10। তাহলে তীব্র অ্যাসিডের মধ্যে তীব্র খার ফোটায় যোগ করলে পিএইচের মান ধীরে ধীরে বাড়ে, কিন্তু সমাপ্তি বিন্দুর কাছাকাছি পিএইচের আকস্মিক পরিবর্তন করে, সেটা হচ্ছে 4 থেকে 10। কখন, তীব্র অ্যাসিড এবং তীব্র খারের টাইট্রেশনের বেলায়। কেমন? তো প্রত্যেকটা নির্দেশকের বর্ণ পরিবর্তনের একটা পিএইচ সীমা আছে, একটা নির্দিষ্ট পিএইচ পরিসরে বর্ণ পরিবর্তন করে। যে সকল নির্দেশকের বর্ণ পরিবর্তনের পিএইচ সীমা 4 থেকে 10-এর মধ্যে পড়বে, সেই নির্দেশক এই টাইট্রেশনের জন্য উপযুক্ত। ফেনপথলিন যে নির্দেশক, বর্ণপরিবর্তনের পিএইচ সীমা 8.3 থেকে 10। ফেনপথলিন যে নির্দেশক, এর বর্ণপরিবর্তনের পিএইচ সীমা কত, 8.3 থেকে 10, যা 4 থেকে 10-এর মধ্যে পড়ে না, যা 4 থেকে 10-এর মধ্যে পড়ে। তো অর্থাৎ
8.3 থেকে 10-এর মধ্যে তো এই সীমাটা আছে না, 4 থেকে 10 আছে না, আসে। তাহলে ফেনফথলিন এই টাইট্রেশনের জন্য উপযুক্ত নির্দেশক। তাহলে একবার আসি, প্রত্যেকটা নির্দেশকের বর্ণ পরিবর্তনের একটা পিএইচ সীমা থাকে, ওই পিএইচ সীমার পরিসরে সে বর্ণ পরিবর্তন করে। ফেনফথলিনের বর্ণ পরিবর্তনের পিএইচ সীমা কত? 8.3 থেকে 10। কেমন? এই যে বর্ণ পরিবর্তনের পিএইচ সীমা, সেটা এই বিস্তারের মধ্যে পড়ে না, এই বিস্তারের মধ্যে পড়ে। তাই ফেনফথলিন এই টাইট্রেশনের জন্য একটা উপযুক্ত নির্দেশক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সহজে জিনিসটা আরেকবার বোঝার চেষ্টা করি যে তীব্র অ্যাসিডের মধ্যে তীব্র ক্ষার ফোটায় ফোটা যোগ করলে পিএইচের মান ধীরে ধীরে বাড়ে, কিন্তু সমাপ্তি বিন্দুর কাছাকাছি পিএইচের আকস্মিক পরিবর্তন ঘটে। সেটা কত? 4 থেকে 10। যে সকল নির্দেশকের বর্ণ পরিবর্তনের পিএইচ সীমা 4 থেকে 10-এর মধ্যে পড়ে, সেই সকল নির্দেশক এই টাইট্রেশনের জন্য উপযুক্ত। ফেনফথলিনের বর্ণ পরিবর্তনের পিএইচ সীমা হচ্ছে 8.3 থেকে 10। সুতরাং ফেনফথলিন তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের টাইট্রেশনের একটা উপযুক্ত নির্দেশক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বিষয়টা একটু লেখচিত্রের মধ্যে বোঝার চেষ্টা করি। আমরা অ্যাসিডের মধ্যে কী ঢালবো? ক্ষার ঢালবো। অ্যাসিডের মধ্যে কী ঢালবো? ক্ষার। তো আমরা যখন অ্যাসিডের মধ্যে ক্ষার ঢালতেছিলাম, যখন আমরা ক্ষার ঢালতেছিলাম, পিএইচের মান ধীরে ধীরে বাড়তেছিল, কিন্তু প্রশমন বিন্দুর কাছাকাছি পিএইচের আকস্মিক পরিবর্তন কত? প্রশমন বিন্দু কত? 25। তাহলে কত? এই যে আকস্মিক পরিবর্তন কত? 4 থেকে এই যে 10, অর্থাৎ এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে কত? 4। হ্যাঁ, তো আমরা যখন মৃদু অ্যাসিডের মধ্যে তীব্র ক্ষার ফোটা যোগ করতেছিলাম, তখন পিএইচের মান ধীরে ধীরে বাড়তেছিল। প্রশমন বিন্দুর কাছাকাছি পিএইচের আকস্মিক পরিবর্তন কত? 4 থেকে 10। কত? 10। এরপর যখন আবার আমরা ক্ষার যোগ করব, তখন পিএইচের মান আবার ধীরে ধীরে বাড়বে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আসলে প্রশমন লেখচিত্র কার? তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের ক্ষেত্রে। আরেকবার আসি, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের এই যে আমরা নির্দেশক নির্বাচন করলাম, হ্যাঁ, এটা যদি আমরা লেখচিত্রের সাথে উপস্থাপন করতে চাই, তাহলে কি দেখবো আমরা? যে তীব্র অ্যাসিডের মধ্যে যখন আমরা তীব্র ক্ষার যোগ করতেছিলাম, ধীরে ধীরে পিএইচের মান ধীরে ধীরে বাড়তেছিল, কিন্তু প্রশমন বিন্দুর কাছাকাছি পিএইচের আকস্মিক পরিবর্তন হলো কত? 4 থেকে 10। ঠিক আছে? এরপর যদি আবার আমরা ক্ষার যোগ করি, তাহলে পিএইচের মান ধীরে ধীরে বাড়ে। কেমন? এটা আমরা সহজে কীভাবে লিখতে পারি? আমরা লিখবো হচ্ছে প্রশমন বিন্দুর কাছাকাছি পিএইচের যে আকস্মিক পরিবর্তন ঘটে কত? 4 থেকে 10। তো প্রথমে আমরা 4-এ একটা ফোঁটা দিব, 10-এ একটা ফোঁটা দিব। কেমন? পরে আবার কি ধীরে ধীরে বাড়বে, পরে আবারও ধীরে ধীরে বাড়বে। এভাবেই আমরা লেখচিত্রটা অঙ্কন করব। কেমন? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই টাইট্রেশনে আগে ছিল আমাদের কি তীব্র অ্যাসিড, সেটা কি HCl ছিল, এখানে HCl ছিল। আমরা যদি HCl এর পরিবর্তে এখানে কি নেই? CH3 মৃদু অ্যাসিড নেই। মৃদু অ্যাসিড কি? CH3COOH। আমরা যদি এটা নেই, তাহলে কি হবে? আমরা সেটা বোঝার একটা চেষ্টা করি। সেটা হচ্ছে যে মৃদু অ্যাসিডের মধ্যে যদি আমরা তীব্র ক্ষার ফোটায় যোগ করি, হ্যাঁ, তাহলে পিএইচের মান ধীরে ধীরে বাড়বে, কিন্তু প্রশমন বিন্দুর কাছাকাছি পিএইচের আকস্মিক পরিবর্তন করবে, সেটা হচ্ছে 8 থেকে 10। যেমন এখানে আমরা কি দেখেছিলাম কত? 4 থেকে 10। তখন এখানে কত হবে? এটা হবে 8 থেকে 10, অর্থাৎ এখানে মাঝখানে আরেকটা অবস্থান আসবে, 8 থেকে 10। হ্যাঁ, এবং তাহলে কি মৃদু অ্যাসিডের মধ্যে তীব্র ক্ষার যদি ফোটায় যোগ করি, পিএইচের মান ধীরে ধীরে বাড়বে, কিন্তু প্রশমন বিন্দুর কাছাকাছি পিএইচের আকস্মিক পরিবর্তন ঘটবে কত? 8 থেকে 10। তাহলে যে সকল নির্দেশকের বর্ণ পরিবর্তনের পিএইচ সীমা 8 থেকে 10-এর মধ্যে পড়বে, তারা এই টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক। তো ফেনফথলিনের বর্ণ পরিবর্তনের পিএইচ সীমা হচ্ছে 8.3 থেকে 10। সুতরাং মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের টাইট্রেশনেও আমরা কি ব্যবহার করতে পারি? ফেনফথলিনকে ব্যবহার করতে পারি। তো আমরা আজকে দুটো শিখলাম, পরবর্তী ক্লাসে আমরা মৃদু ক্ষার এবং তীব্র অ্যাসিডের টাইট্রেশনে কোন নির্দেশক ব্যবহার করব সেটা দেখব। আজ এখানেই থাকলো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই কেমন? আসসালামু আলাইকুম।